দেশে আসতে চলেছে ডিক্টেটরশিপ, থাকবে শুধু একটাই পলিটিক্যাল পার্টি বিজেপি। দেশ ভরে যাবে অসৎ নেতাতে, থাকবে না কোনো বিরোধী দল। বিজেপির ওয়াশিং মেশিনে ক্লিন হয়ে যাবে সমস্ত করাপ্ট নেতারা, মিডিয়ার মুখ বন্ধ হয়ে যাবে, দেশে কোনো প্রোটেস্ট হবে না। কংগ্রেস নেতা মাল্লিকার্জুন খাড়গে তো সরাসরি বলেই দিয়েছেন, এবার যদি লোকসভা নির্বাচনে বিজেপি জেতে তাহলে দেশে আর কোনো দিনই নির্বাচন হবে না। ये आखिरी चुनाव है। मोदी अगर फिर से आए तो नए चुनाव होंगे, नहीं करने देगा और डिक्टेटरशिप आएगी। ভারত নর্থ কোরিয়ার মতো হয়ে যাবে। ভারত নর্থ কোরিয়া, কি কম্প্যারিজন! মানে বাড়াবাড়ির একটা লিমিট তো আছে। 2-3 মাসে শুরু হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন, আর তার আগে চলছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির এইরকম ভাবে দেশের জনতাকে ভুল বোঝানোর রেষারেষি। যদিও কম বেশি সবাই বোঝেন দেশের জনতার বহুমত কোন পার্টির দিকে, কিন্তু শেষবারের মতো চেষ্টা করতে ছাড়ছে না কোনো পার্টি। পিএম মোদি তো সরাসরি বলছেন এবার নাকি বিজেপি 400-র উপর সিটে বহুমত নিয়ে থার্ড টার্মের জন্য ক্ষমতায় আসবে। मैं देश को ये भी विश्वास दिलाऊंगा कि तीसरे टर्म में दुनिया की पहली 3 इकोनॉमीज में एक नाम भारत का होगा। বিজেপির ওপর আজ যে ধরনের অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো কি একেবারেই নতুন? এই ধরনের অভিযোগ কি আগে বিজেপি বা অন্য কোনো পার্টির ওপর কখনোই আসেনি? নাকি ক্ষমতা পাওয়ার লড়াইয়ে আবার দেশের জনতাকে বোকা বানানোরই চেষ্টা চলছে? আজকে আমাদের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব। মোদির আমলে এমএলএ কেনা হয়েছে, ভোটে কারচুপি হয়েছে, ইডি সিবিআইকে দিয়ে বিভিন্ন দলনেতাদের প্রেসার দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগগুলো কিছুটা হলেও সত্যি, কিন্তু ভারতের রাজনীতিতে এগুলো কি কোনো নতুন ব্যাপার? এর আগে কি কোনো পলিটিক্যাল পার্টি এইরকম বা এর থেকেও খারাপ কোনো কিছু করেননি? রাজনীতিতে থাকলে কাদা ঘাটাঘাটি হবে, কিন্তু সেই কাদা ঘেটে দেশের জন্য অমৃত উঠছে না বিষ, সেটাই ম্যাটার করে দেশবাসীর কাছে। আজকের ভিডিওতে এটাই বোঝার চেষ্টা হবে যে মোদি কি সত্যিই ডিক্টেটর? দেশের লোকের অন্ধভক্তি কি শুধুমাত্র মোদির জন্য? ভোটে কারচুপি, এমএলএ কেনা, ইডি সিবিআইকে দিয়ে প্রেসার দেওয়া, এগুলো কি শুধু বিজেপিরই ভোটে জেতার ট্যাকটিক্স? তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার এই সাপোর্ট আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। ভিডিওটির শেষে আমরা কিছু টেক অ্যাওয়ে শেয়ার করব, যা হয়তো আপনাদের ভালো লাগবে। চ্যাপ্টার 1, নরেন্দ্র মোদী কি সত্যিই ডিক্টেটর? ডিক্টেটরশিপের সহজ বাংলায় মানে হলো এমন শাসন ব্যবস্থা যেখানে দেশের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তি বা একটি দলের হাতেই থাকে। ভারতে না চলছে পাকিস্তানের মতো মিলিটারি শাসন, না আছে চায়নার মতো ওয়ান পার্টি পলিসি, সৌদি আরবের মতো রাজতন্ত্রও নেই নর্থ কোরিয়ার মতো একটি পরিবারের শাসনতন্ত্র। মানে এক কথায় মোদি বা মোদি সরকারকে ডিক্টেটরশিপের কোনো চেনা জানা ক্যাটাগরিতে ফেলা যায় না। এটা জনতাকে মিসলিড করার একটা করুণ প্রচেষ্টা। কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হলো নেপোটিজম। এটা কিন্তু বছরের পর বছর ধরে ভারতের কিছু কিছু পলিটিক্যাল পার্টিতে চলে আসছে। কংগ্রেস পার্টিতে সেটা বেশ ভালোভাবে লক্ষণীয়। জওহরলাল নেহেরু, ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, এই সবগুলোর মধ্যে কমন ব্যাপার তো একটাই, গান্ধী পরিবার। রাজনীতিতে নেপোটিজমের বিশাল বড় উদাহরণ এরা। এই ব্যাপারে কিন্তু অন্য যে কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেসের ধারে কাছেও ঘেঁচতে পারবে না। রাহুল গান্ধীর কেসটাই ধরুন না, না আছে রাজ্য চালানোর অভিজ্ঞতা, না আছে দেশ চালানোর অভিজ্ঞতা, কিন্তু মিডিয়া তো একসময় তাকে দেশের ভবিষ্যৎ লিডার হিসাবে মেনেই নিয়েছিল। আপনি বলুন, গান্ধী পরিবারের না হলে আজকে কি রাজনীতিতে এত সহজে একটা জায়গা করে নেওয়া তার জন্য পসিবল হতো? কংগ্রেস আমলে ভারতে 3 বার রাষ্ট্রপতি শাসনও ডিক্লেয়ার হয়, 1962, 1971 আর 1975-এ। কিন্তু ভারতীয়রা আজ অব্দি কখনো ভারতে ডিক্টেটরশিপ আসতে দেননি। আর স্বাধীনতার 77 বছরের মধ্যে 54 বছরে যদি কংগ্রেস রাজত্ব করার পরও দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি না হয়, তাহলে ভারতীয়রা এতটা ক্ষমতা রাখে যেদিন বিজেপি খারাপ পারফর্ম করবে সেদিন বিজেপিকেও ক্ষমতা থেকে হটিয়ে দেবে। চ্যাপ্টার 2,
দেশবাসীর অন্ধভক্তি কি শুধু মোদির জন্য? কিছু দেশবাসীর মোদির উপর একটা অন্ধভক্তি আছে, সেটা তো মেনে নিতেই হবে। जितना योगी अब मोदी किए हैं न दुनिया में कोई करेगा न किया है। क्या किया है? बहुत किया है। हमको मोदी चाहिए। मोदी हमारा पति, हमारा भाई, हमारा बाप, हमारा गुरु है। आप बोलिए क्यों आपको लगता है कि मोदी जो और योगी जी वो विकास दे पाएंगे जो और कोई नहीं दे? हम उनके पर दिल दे बैठे हैं। आप बोलिए। কিন্তু এই রকম অন্ধভক্তি আমরা আরো অনেক পলিটিক্যাল লিডারের জন্যও দেখেছি। ভারতীয়রা ইমোশনাল, তাদের এই ইমোশনকে কাজে লাগিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আজ ক্ষমতায় টিকে আছে। এই জিনিসটা নতুন কিছু নয়। জয়ললিতা যখন মারা যান, তামিলনাড়ুর কিছু লোকের মধ্যে তো একদম হাহাকার পড়ে যায়। দুঃখে শোকে 597 জন লোকও মারা যান। মোদির রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা, দ্বারকায় পূজা, লাক্ষাদ্বীপের প্রমোশন, এই সমস্ত দেখে কিছু লোক নিজেদেরকে ইমোশনালি নাও ধরে রাখতে পারেন, কিন্তু সেটা কতজন? আচ্ছা, দেশের জনতা কাকে আইডিয়ালাইজ করবেন বলুন তো? যিনি দেশের জন্য বাইরে থেকে বিনিয়োগ আনবেন তাকে, নাকি যিনি দেশবাসীকে কাশফুলের বালিশ, চপ ঘুগনি এ সমস্ত বিক্রি করতে বলবেন তাকে? এই কাশফুলগুলো তো বিনা পয়সায় রাস্তায় পড়ে থাকে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। নাকি সেই নেতাকে যারা কি বলছেন নিজেরাই জানেন না, যাদের বক্তব্য শুনতে গেলে নিজেদের ব্রেনকে এক প্রকার ছুটিয়ে দিতে হয় তাকে? जैसे आप चिप्स का पैकेट खरीदते हो, उस पर दाम लिखा होता है ना, आपने देखा होगा। आपने कभी ये कैमरा खरीदा, उसके पीछे दाम लिखा होता है ना, कि भैया इससे कम का नहीं बेच सकते। पानी की बोतल पे होता है। Hi, sir. Okay, Can you call me Rahul instead of sir? okay. Makes me more comfortable. राहुल गांधी आपके दिमाग में है, मैंने मार दिया उसको, वो है ही नहीं, मेरे माइंड में है ही नहीं, गया वो गया। जिस व्यक्ति को आप देख रहे हो वो राहुल गांधी नहीं है। এবার একবার চট করে দেখে নেওয়া যাক মোদী সরকারের আমলে কি কি চেঞ্জ এসেছে। প্রথমেই যদি ডিজিটালাইজেশনের কথা দিয়ে শুরু করি, তাহলে ডিজি যাত্রা, ভীম ইউপিআই, ডিজি লকার, ফাস্ট্যাগ এ সমস্ত জিনিসের নাম নিতে হয়, যা আজকের দিনে আমাদের জীবন অনেক ইজি করে দিয়েছে। মহিলাদের জন্য জাতি ধর্ম নির্বিশেষে কাজ হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের জন্য শৌচালয়, 3 তালাক ব্যান, এই সমস্ত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য। একের পর এক হাইওয়ে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস এসেছে, বুলেট ট্রেনের ওপর জোর কদমে কাজ চলছে। এবছরে উদ্বোধন হচ্ছে 6টি নতুন এইমস ইনস্টিটিউশনস, সাথে গরিবদের জন্য 100 দিনের কাজ, শৌচালয়, আবাস যোজনা, রান্নার গ্যাস, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি বিভিন্ন জিনিসের ওপর প্রচুর পরিমাণে কাজ হয়েছে। স্বাধীনতার পর কাশ্মীর থেকে আর্টিকেল 370 হটাতে 72 বছর লেগে গেল। কাশ্মীরের বুকে আজ আগের থেকে শান্তি বেশি। কাশ্মীরে ওপেন হয়েছে কেএফসি, পিৎজা হাট, হচ্ছে কোটি কোটি টাকার বিনিয়োগ। কাশ্মীরের লাল চকে আজ উঠছে ভারতের পতাকা। কাশ্মীরের বাচ্চাদের হাতে আজ পাথরের বদলে রয়েছে বই। मैं जब 10th में पढ़ता था, मैं भी खुद पत्थर फेंकता था, मैं भी पत्थरबाज था। हमें कोई काम नहीं होता था, हमें 500 देते थे, हम पत्थर फेंकते थे। हम ये नहीं देखते थे हमें गोली वहां से लगेगी या क्या हो जाएगा। जब मैं सुधर गया तो उन्होंने उन लोगों को क्यों नहीं सुधराया है? मैंने वोट आज तक नहीं डाला था, लेकिन मैंने जब से मोदी जी बन गए मैंने वोट डाला है। हर किसी को बोलता है मोदी जी को कामयाब करो। बच गया हूं ना मैं। हम मेरी जैसे हजारों नौजवान, लाख नौजवान वहां बच गए। কাতার থেকে রিসেন্টলি 8 জন নৌসেনা ফিরে এসেছে, যাদের মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গিয়েছিল। ভারতের বৈদেশিক সম্পর্কের এখন প্রচুর উন্নতি হয়েছে। এই চেঞ্জগুলো তো ভীষণভাবে লক্ষণীয়। আজ চন্দ্রযান অভিযানের কথা বলুন বা মহাকাশে মানুষ পাঠানো, মোদী সরকারের আমলে চেঞ্জ তো কম আসেনি। আজ পাকিস্তান কতটা ইররেলিভেন্ট ভাবুন তো। এত চেঞ্জেস আসার পর যদি কিছু ভারতীয়রা ইমোশনাল হয়ে একটু অন্ধভক্তি দেখিয়ে ফেলেন, তাতে আর দোষ কি? বিভিন্ন রকম অভিযোগ যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি
একে অপরের ওপর আনে তখন অনেক সময় তারাও চোখ বন্ধ করে থাকে। অনেক সত্যিই তারা দেখেন না বা বলেন না। তো সময় সুযোগ বুঝে অন্ধ হওয়াটা কম বেশি কিন্তু সকলের মধ্যেই আছে। চ্যাপ্টার 3, ভোটে কারচুপি, এমএলএ কেনা, সিবিআই ইডি দিয়ে প্রেশার। ভোটে কারচুপি। রিসেন্টলি চণ্ডীগড়ের মেয়রাল ইলেকশনে বিজেপির ওপর ভোট টেম্পারিং এর অভিযোগ উঠেছে এবং এরপর থেকে বলা হচ্ছে বিজেপি যদি এবার লোকসভা নির্বাচনে জেতে তাহলে দেশের জনগণের ভোট দেওয়ার অধিকারটাও চলে যাবে। ডিক্টেটরশিপ চলছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তার প্রসেস চালু হয়ে গেছে। ওরা জানে আগামী দিনে ওরা জিতবেন না, তাই এই প্রসেস চালু করে দিয়েছে। যেমন স্কুল কলেজগুলোকে ইন্টারফিয়ারেন্স শুরু করেছে, মিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল নিচ্ছে, জুডিশিয়ারি থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে না সেটা হলো ভোটে কারচুপি প্রতিটা রাজ্যের ঘটনা। এটা তো পশ্চিমবঙ্গের গত কয়েক বছরের প্রতি বছরের ঘটনা। ভোটে হিংসাত্মক ঘটনা একটু আর তো সমস্ত রাজ্য থেকেই শোনা যায়, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা সেক্ষেত্রে এখন খুবই খারাপ। বিভিন্ন সংবাদ পত্রিকা অনুযায়ী 2023-এর পঞ্চায়েত ভোটে সরকারি গণনায় পশ্চিমবঙ্গের 40 জন লোক মারা যান। ব্যালট বক্স চুরি হয়, ব্যালট বক্সে আগুন ধরানো হয়, প্রায় 700 বুথে আবার ভোট নেওয়া হয়। 2021-এর কলকাতা মিউনিসিপ্যাল ভোটে টিএমসির অপোজিশন পার্টির লোকজনদের মারধর করা হয়, বোমাবাজি হয়। টিএমসি 144টা সিটের মধ্যে 134টা সিট পেয়ে জিতে যায়। বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউই সেখানে টিকতে পারেনি। আর 2019-এর লোকসভা নির্বাচনের সময় রাজ্যে বিপুল পরিমাণ হিংসাত্মক ঘটনার সাথে সাথে 11 জন লোক মারা যাওয়ার খবরও সামনে আসে। আশা করি এবারে 2024-এর লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আগে থেকে সুব্যবস্থা দেওয়া হবে। এ তো শুধু একটা রাজ্যের ঘটনা বলছি, তাই ভোটে কারচুপির দায় শুধুমাত্র বিজেপির উপর দেওয়াটা একটা বড় মিথ্যা বলা হবে। এমএলএ কেনা। বিজেপির নামে অ্যালিগেশন উঠছে যে বিজেপি অন্যান্য পার্টির এমএলএদের ঘুষ দিয়ে, ভয় দেখিয়ে, বিভিন্ন রকম প্রমিস করে পার্টিতে নিয়ে আসছে। গত কয়েক বছরে অন্যান্য পার্টি থেকে বেশ কিছু এমএলএ আর এমপি বিজেপিতে যোগদান তো করেছেন, সেটা সত্যি মানতেই হবে। কিন্তু শুধু কি বিজেপি? 2011-য় পশ্চিমবঙ্গে টিএমসি ক্ষমতায় আসার পরও বিভিন্ন পার্টি থেকে সাংসদ, স্থানীয় নেতা আর কর্মচারীরা টিএমসিতে জয়েন করে। কংগ্রেসের কথাতেই আসি। অ্যালিগেশন আছে 2008-এর ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিলের সময় কনফিডেন্স ভোটে জেতার জন্য কংগ্রেস পার্টি থেকে বিজেপির 3 জন সাংসদকে কোটি কোটি টাকার ঘুষ দেওয়া হয়। সুযোগের সদ্ব্যবহার যেমন বিজেপি করেছে তেমনি অন্যান্য পার্টিও করেছে এবং ভবিষ্যতেও করবে। আর যে পার্টি ক্ষমতায় থাকবে, যে পার্টির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেই পার্টিতে অন্যান্য পার্টি থেকে বিভিন্ন দলীয় নেতারা এসে জয়েন করবেন, এটাই স্বাভাবিক। আলটিমেটলি পলিটিক্সও তো অনেকের জন্য একটা কেরিয়ার চয়েসই। তবে সুইচ করার পর এটাও দেখা দরকার সেই সমস্ত নেতারা কেমন কাজ করছেন, কারণ রাজ্যের বা দেশের উন্নতির জন্য সেটাই গুরুত্বপূর্ণ। ইডি আর সিবিআই এর প্রেশার। দেশের বিভিন্ন রাজ্য থেকে আজ বিজেপির উপর একটা অ্যালিগেশন উঠছে। বিজেপি ইডি সিবিআইকে ইউজ করে দেশের বিপক্ষ দলের নেতাদের বিভিন্ন সময় দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সবকিছুই যদি স্বচ্ছ থাকে তাহলে কেন্দ্র থেকে তদন্ত হোক না, তাতে ভয় পাওয়ার কারণ কি? আজ টিএমসি থেকেও এই অভিযোগ বিজেপির ওপর বারবার উঠে এসেছে। কিন্তু বাঙালিরা তো জানে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ নিয়ে কতটা কেলেঙ্কারি হয়েছে। সন্দেশখালির ঘরে ঘরে আজ হাহাকার। ইডি বা সিবিআইকে দিয়ে যদি প্রেশারটা না দেওয়া হতো তাহলে কি এত সত্য আজ সামনে আসতো? শাহজাহান শেখ কি সুরসুর করে ধরা পড়ে যেত? রাজ্যের জনগণ কি মুখ খুলতে পারত? টিএমসির আমলে সারদা কাণ্ডের কথা নিশ্চয়ই বাঙালিরা ভুলে যাননি। যখন কংগ্রেস ক্ষমতায় ছিল গুজরাট রায়টের কেস নিয়ে মোদিকে ঘন্টার পর ঘন্টা গ্রিল করতে কিন্তু তারাও ছাড়েননি। নরেন্দ্র মোদি ভয় পাননি সেই ক্ষেত্রে। তিনিও তার পূর্ণ সহযোগিতা দিয়ে সিবিআই এর প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং শেষে সুপ্রিম কোর্টে তিনি নির্দোষ প্রমাণিত হন। লোকসভা নির্বাচনের আগে আজ টিএমসি প্রচার করছে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই সমস্ত করাপ্ট নেতাদের দোষ ধুয়ে যাবে। বিজেপিতে রিসেন্টলি যোগ দেওয়া নেতাদের নামে যে অভিযোগগুলো আছে সেগুলোর সত্যতা অসত্যতা আজ কোর্টে বিচারাধীন। আজ টিএমসি নামেও অ্যালিগেশন উঠছে। গ্রামবাসীদের বছরের পর বছর ভুল বোঝানো হচ্ছে। মনরেগা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে টিএমসি তাদের নিজেদের স্টিকার মেরেছে। কিন্তু এই সত্য
মোদি কৃষ্ণনগর র্যালিতে প্রচার করার বহুদিন আগে থেকেই বাঙালিরা কিন্তু জানতেন, কেউ কিছু বলতে বা করতে পারেননি। भाजपा सरकार आयुष्मान योजना के तहत गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा देती है, लेकिन टीएमसी की सरकार गरीबों की इस योजना को भी यहाँ लागू नहीं होने दे रही। पूरे देश में बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान चला, लेकिन पश्चिम बंगाल की सरकार ने यहाँ लागू नहीं होने दिया। बहनों को धुएं से मुक्ति दिलाने के लिए पूरे देश में 10 करोड़ मुफ्त उज्ज्वला गैस कनेक्शन दिए जा चुके हैं। गरीब परिवार की बहनों को केंद्र सरकार सस्ता सिलेंडर दे रही है। यहाँ पश्चिम बंगाल में भी इसके लिए 13 लाख एप्लीकेशन आई है, लेकिन इसके लिए हर जिले में जो उज्ज्वला कमेटी बनानी होती है वो तक टीएमसी सरकार नहीं बना रही है। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। তাই ইডি সিবিআই এর এই ধরনের তদন্ত বা চাপ দরকার সঠিকভাবে দেশ চালানোর জন্য, না হলে অরাজকতা থেকে আমরা বাঁচব কিভাবে। চ্যাপ্টার 4 টেক অ্যাওয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা এটা বলতে চাইছি না কোন পার্টি ভালো আর কোন পার্টি খারাপ। দুর্নীতি, কেলেঙ্কারি, মিথ্যা প্রতিশ্রুতি কম বেশি সমস্ত দলই করে থাকেন, সেটাই মনে করিয়ে দিচ্ছি। আজ আমাদের কি দরকার জানেন? শিক্ষিত, জ্ঞানী আর বিচক্ষণ নেতা, যার বড় অভাব আমাদের রাজ্যে বা দেশে। আমাদের মূল্যবান ভোট সেই পার্টির কাছেই যাওয়া উচিত যার ক্রেডিবিলিটি আছে। বাহুবল দেখিয়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার যে সমস্ত দল ছিনিয়ে নেয়, তারা আর যাই করুক দেশের উন্নতি করতে পারবে না। ভোট কাকে দেবেন সেটা তো আপনারই হাতে। আমাদের সকলের উচিত অন্যের কথায় বয়ে না গিয়ে সঠিক ইনফরমেশন কালেক্ট করে সঠিক পার্টিকে ভোট দেওয়া। আগামী ভোটে আমরাই ডিসাইড করতে পারি কোন সরকার ভারতকে লিড করবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।